একটি খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে বায়তুল মোকাররমের আশেপাশে ফুটপাতে যে 4 ফিট বাই 4 ফিট জায়গায় যে দোকানদারি করার জন্য বছরে 1.5 লাখ টাকা চাঁদা দাবি করেছেন ইজারাদাররা। আওয়ামী লীগ আমলে নাকি এখানে 70 টাকা করে চাঁদা দিতে হতো। এখন এই সরকার যেহেতু আওয়ামী লীগ সরকার যেহেতু চলে গেছে, সরকার পতনের পর নতুন পক্ষকে তারা দ্বিগুণ চাঁদা দিতে রাজি হয়েছেন, কিন্তু নতুন পক্ষের দাবি বছরে এককালীন 1.5 লাখ টাকা দিতে হবে। এবং এখানেও অভিযোগের তীর বিএনপির দিকে। আমি আর পড়তে চাই না, আমার কাছে আরও অনেক ঘটনা আছে যে গাজীপুরের শ্রীপুরে মাইকিং করে তারা খাজনা চাচ্ছেন, চাঁদা চাচ্ছেন, এবং বিএনপি কিন্তু এর মধ্যে 1,500 নেতাকর্মীকে বহিষ্কারও করেছে, সেই ঘটনাও এসেছে পত্রপত্রিকায়। এখন ক্ষমতায় যাওয়ার আগেই যখন বিএনপি চাঁদাবাজি এবং এই বিষয়গুলোতে বিএনপির নাম এত বেশি জড়িয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় যে দলটি ক্ষমতায় যাওয়ার পরে এই বিশাল কর্মী বাহিনীকে তারা আসলে কতখানি নিয়ন্ত্রণে রাখতে পারবে? বিএনপিকে নিয়ে এই সমালোচনাটা সংবাদ মাধ্যমে এখন সবচেয়ে বেশি, এবং অন্য যে রাজনৈতিক দলগুলি আছে তাদের প্রত্যেকের অভিযোগ অভিন্ন। কিন্তু একটা বিষয় তো আমলে নেওয়া যেতে পারে যে বিএনপি, অতীতের ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, জাতীয় পার্টি সহ যারা প্রচলিত বুর্জুয়া পলিটিক্স ইনভলভ, সেই দলগুলোর বিরুদ্ধে এরকম কমন অভিযোগ আছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই হিসেবে অতীত রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় তাদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ ছিল, আছে। কিন্তু এর আগে বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে কখনো কি দেখেছেন এইরকম দলীয় একদম তৃণমূল থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির মেম্বার পর্যন্ত এইরকম শোকজ করা কিংবা দল থেকে বহিষ্কার করা, এইসব দেখেছেন আগে কখনো বিএনপিতে? বিএনপির মধ্যে তো আপনি এই পরিবর্তনটা লক্ষ্য করবেন। এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি স্পষ্ট করে বারবার বলছেন যে যদি দলের কোন স্তরের নেতাকর্মী এইরকম ভূমিকা পালন করে তাইলে ওই স্থানীয় যে সংগঠন তারা যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তারা যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে যেন কেন্দ্রে জানায়, কেন্দ্র অবশ্যই ব্যবস্থা নিবে। এবং তার অংশ হিসেবেই তো 1,500-এর উপরে বহিষ্কার হয়েছে, যেটা আপনি বললেন, এটা করেছে। এবং নিউ মার্কেট থানায় এই যে পুলিশের সঙ্গে একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ঘটার পর দল থেকে তাদের বহিষ্কার করে দিল। বিভিন্ন জায়গায় যেখানেই ঘটেছে সেখানেই বহিষ্কার করেছে। এখন রাষ্ট্র বিএনপি চালাচ্ছে, দেশ বিএনপি চালাচ্ছে, তাহলে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কেন বিএনপির ওই যারা এটা করছে গ্রেফতার করছে না বা থামাচ্ছে না? তাদের উদ্দেশ্যটা কি? যদি পুলিশ তাদের গ্রেফতার করতো, থামাতো, সেইখানে যদি দলের কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো রকম দলের নেতাদের অনৈতিক কাজের পক্ষে দাঁড়াতো, তাহলে আপনি অভিযোগ করতে পারতেন। একটা বড় দল, নানান মত থেকে এখানে অনেকে আসে, বাংলাদেশের পাওয়ার পলিটিক্সে ফ্লোর দিকে ছুটে পড়ে, এখানে অন্যান্য দল থেকে কিছু এসে পড়ে, কোনোভাবেই সব ছাকুনি দিয়ে বাছা সম্ভব না। পুলিশ যে এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে সেটি নিয়ে তো আসলে কেন নিষ্ক্রিয় অবস্থায় আছে? পুলিশ তো 5ই আগস্টের পর থেকেই মোটামুটি যথেষ্ট, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি আপনি পরিসংখ্যান দেখেন, গতকালও এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কি পরিমাণ নাজুক অবস্থায় আছে। পুলিশের ভূমিকার দিকে যদি আমরা নাও যাই, যদি একটু চিন্তা করে দেখেন যে এখন তো বিএনপি আসলে ক্ষমতায় এখনো আসেনি, বিএনপি ক্ষমতায় না আসার কারণে এখনও অনেক স্থানীয় জনগণ ভিডিও করছেন, ফেসবুকে দিচ্ছেন, সেটি ভাইরাল হচ্ছে, সেটি দেখে আপনারা ব্যবস্থা গ্রহণ করছেন বা দলের কেন্দ্রীয় কমান্ড থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যখন বিএনপি ক্ষমতায় থাকবে তখন কি সাধারণ মানুষের আর এই ক্ষমতা থাকবে যে তারা একটি ভিডিও করে সেটি ভাইরাল করবে? তো তখন কে আসলে বিচার নিশ্চিত করবে? আমার তো মনে হয় বাংলাদেশে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের ইচ্ছে এবং ক্যাপাবিলিটির উপরে অনেক কিছু নির্ভর করে। এই সব দলগুলোতে যেগুলো ক্যাডার ভিত্তিক দল, সেটা বামপন্থী কিছু দল আছে এবং ধর্মভিত্তিক কিছু দল আছে, তাদের স্ট্রাকচার একরকম। কিন্তু মধ্যপন্থার এই পাওয়ার পলিটিক্স করা দলগুলির স্ট্রাকচার যেরকম, সেখানে দলের শীর্ষ নেতৃত্বের ইচ্ছা, কঠোরতা এবং ক্যাপাবিলিটি একটা বড় প্রশ্ন। বরং এখন পুলিশ নিষ্ক্রিয় বলে যাদেরকে ধরতে পারছে না, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং শীর্ষ নেতৃত্ব যদি মনে করে তার দলের নেতাকর্মীদের এরকম কোনো কাজ করতে দিবে না, এবং পুলিশকে যদি সেই লিবার্টিটুকু দেয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে আইন প্রয়োগ করতে পারবে যারা এরকম অন্যায় কাজ করবে, তাহলে সেটা সহজ। এবং সেই লক্ষণ কিন্তু আমরা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপে দেখছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বার সবার বক্তব্য, কথা এবং কাজে আমরা দেখছি। ফলে আমরা সেই দিক থেকে আশাবাদী হতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে যে
পরিবর্তিত পরিস্থিতিতে এই বিএনপি যদি আগের ধারাবাহিকতা থেকে ক্ষমতায় এসেও ফেরত না আসে, যে অতীতে যেই সব ভুল ত্রুটির কারণে তারা সমালোচিত হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যে দলটি রক্ত দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলার মাথায় নিয়ে ঘুরেছে, যারা গুমখুনের শিকার হয়েছে, তারা যদি এই পরিবর্তিত পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, তাহলে তাদের পরিস্থিতিও ভয়াবহ হবে। এটি কি বিএনপির নেতৃত্ব বুঝে না মনে করেছেন? সুতরাং এখন বিএনপিকে শুধুমাত্র নির্বাচনী রাজনীতিতে ঘায়েল করবার জন্য বিএনপির বিরুদ্ধে এই কিছু রিপোর্টকে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এবং কিছু কিছু সংবাদ মাধ্যম। আমার মনে হয় সংবাদ মাধ্যমগুলোর কি করা উচিত? সংবাদ মাধ্যমগুলো একতরফা রিপোর্ট না করে এরকমও বলেছে যে যে কোনো জায়গায় এরকম ঘটলে মনে হচ্ছে যে একতরফা রিপোর্ট হচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় একতরফা রিপোর্ট হয়েছে। কোথায় একতরফা রিপোর্ট হয়েছে বলি, এরকম নজিরও দলের কাছে আছে, দলের গবেষণা সেল আছে এবং তারা এটা নিয়ে কাজ করছে। যেই রিপোর্ট প্রকাশিত হয়েছে সেইখানে গিয়ে দেখা গেছে এই সম্পদটা বিএনপির ওই নেতা বা কর্মীরই ছিল। 16 বছর আগে এটা ব্যাহত হয়েছে, অন্যরা জোর করে দখল করে নিয়ে গেছে। সেই সম্পদটা সে গিয়ে আবার তার দখল পুনরুদ্ধার করেছে। সেইখানে দলের তরফ থেকে ওইখানেও কিন্তু ইনস্ট্রাকশন হচ্ছে, আপনি একা দখল করতে যাবেন না, ওইটা যদিও আপনার সম্পদ, তাহলে আপনার বিরুদ্ধে ভুল রিপোর্ট করে এটা দলের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেন। সহযোগিতা নিলে ওই যে বললেন নিষ্ক্রিয়, সেইখানেও সহযোগিতা পাচ্ছে না। ফলে এইরকম পার্সেন্টেজ আমি বলতে পারবো না, পার্সেন্টেজ বলতে পারবো না। তাহলে আপনি যেহেতু পার্সেন্টেজ জিজ্ঞেস করছেন, আপনি বলেন বিএনপির মতো এত বড় একটা দলে যাদের লাখ লাখ নেতা কর্মী, সেইখানে আপনি চাঁদাবাজির এই অভিযোগ কত পার্সেন্ট পাচ্ছেন, কত পার্সেন্টের বিরুদ্ধে পাচ্ছেন সেটি বলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি প্রতিদিনই খবরে এই ধরনের এত বেশি ১,৫০০ তো বহিষ্কার হয়েছে অফিশিয়ালি। বিএনপির যদি আপনি ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্রীয় লেভেল পর্যন্ত বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের শুধু নেতার তালিকাটা ধরেন, কমিটি তার সংখ্যাটা কত আপনার ধারণা আছে? তাহলে সেই তুলনায় সংবাদ মাধ্যম যে এই এখন সবাই যে ওয়াচ করছে, প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেক সংবাদ মাধ্যম অনলাইন, সবাই সার্বক্ষণিক রেকর্ড করছে, সেই তুলনায় একটাও তো কারো দৃষ্টিগোচর হয় না। সেই তুলনায় আপনি দেখেন কতটুকু আসছে, এবং যা আসছে সেটাও তো দল ব্যবস্থা নিচ্ছে। তবে আমার মনে হয় বিএনপির শীর্ষ নেতৃত্ব যেহেতু এই ক্ষেত্রে কঠোর, তারা ভবিষ্যতে ডিজিটালাইজ করে এরকম কোনো পদ্ধতি তৈরি করা উচিত হবে যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে যাতে অনলাইনে সেটা দেয়া যায়, দলের সেল থেকে সেটা যাতে তদন্ত করে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। এইরকমভাবে দলকে কন্ট্রোল করতে হবে দেশের স্বার্থে, দলের স্বার্থে, এবং যদি সেটা তারা পারে তাহলে ডেফিনেটলি পারবে বলে আশা করি, বলেই তো আমরা এই দলকে সাপোর্ট করছি। আপনি সেই বিষয়ে আশাবাদী। কিন্তু আপনি যেটি বলছিলেন যে আসলে কত পার্সেন্ট, আমি যদি একটু বিভিন্ন পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে তাতে করে পরিবহন সেক্টরে, এই যে যেমন আমি বলছিলাম যে বায়তুল মোকাররমের ফুটপাত, এই ধরনের জায়গাগুলোতে যত চাঁদাবাজির ঘটনা ঘটছিল, বলা হচ্ছে যে সেগুলো এখন আস্তে দলবদল হয়ে আওয়ামী লীগের হাত থেকে বিএনপির হাতে চলে গেছে। সেখানে হয়তো কিছু অতিরঞ্জন থাকতে পারে বা কিছু ভুল তথ্য হয়তো থেকে যেতে পারে, কিন্তু সেটাই হচ্ছে মোটামুটি সংবাদ মাধ্যমগুলোর খবর। আমি একটা স্ট্রেট অভিযোগ তুলি, এই সরকারের মধ্যে কোনো গোষ্ঠী প্রশাসনকে ব্যবহার করে শুধুমাত্র বিএনপিকে নির্বাচনের আগে এই অভিযোগে অভিযুক্ত করবার জন্য তারা কোথাও কোথাও ছাড় দিচ্ছে। না হলে পুলিশ প্রশাসন বিএনপির যারা খারাপ কাজ করছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? ব্যবস্থা নিলে যদি দল ওই দুষ্কৃতকারীর পক্ষে, সন্ত্রাসীর পক্ষে, চাঁদাবাজের পক্ষে দাঁড়ায়, তখন সমালোচনা করতে পারবেন। দল তো চায় পুলিশ প্রশাসন সহ সরকার বিএনপিরও যারা এই খারাপ কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। সেই ব্যবস্থাটা না নিয়ে কোথাও কোথাও বিএনপিকে হিউমিলেট করবার জন্য, বিতর্কিত করবার জন্য, ভোটের রাজনীতিতে অন্যদের সুবিধা দেওয়ার জন্য এই ভূমিকা সরকার নিচ্ছে কিনা, তার কোনো অংশ নিচ্ছে কিনা, সেই নিশ্চয়তা আপনি দিতে পারবেন? না, আমি তো দিতে পারবোই না। সরকারের কেউ এখানে উপস্থিত থাকলে নিশ্চয়ই তার সঙ্গে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারতাম।